আমার কথা কি শুনতে পাচ্ছ? মারুফা আক্তার। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, আমরা আরেকটু ওয়েট করি। হ্যাঁ, এখনো অনেকে অ্যাটেন্ড হয়নি।
সে এর আগে তোমাদের কোন পর্যন্ত ক্লাস হয়েছিল মনে আছে? জি ম্যাম, জুলজি ফার্স্ট চ্যাপ্টার হচ্ছিল। জুলজি আজকে সেকেন্ড পার্ট। হ্যাঁ, আজকে তো ফার্স্ট পার্ট হবে না, আজকে সেকেন্ড পার্ট হবে। গতদিন বলে জুলজি ফার্স্ট চ্যাপ্টার ম্যাডাম, ওই প্রথম অধ্যায় হচ্ছিল তাই বললাম। হ্যাঁ হ্যাঁ, তোমার ফার্স্ট পার্টের কোন পর্যন্ত পড়ানো হয়েছিল মনে আছে? বলতেছি ম্যাম, সিলম পর্যন্ত ম্যাম। সিলম অ্যাসিলোমেট এগুলো সব পড়াইছিলেন আজকে, ওই নটকর থেকে মনে হয়। না, নাটকের থেকে পড়ানো হয়েছে তো, উপাঙ্গ পর্যন্ত পড়িয়েছি। জি আজকে তোমাদের ওই শ্রেণীবিন্যাসের নীতিগুলো নিয়ে আলোচনা করবো। তোমাদের অনেকে তো প্রেজেন্ট এখনো হয়নি। জি ম্যাম, কেউই আসেনি এখনো। তোমাদের ক্লাস আসলে শুরু 9:50 থেকে। হ্যাঁ, তো এখানে তো শ্রেণীবিন্যাস কাকে বলে মারুফার জানো? অসংখ্য প্রাণীকে চেনার জন্য তাদের বৈশিষ্ট্য অনুসারে যে বিন্যাস করা হয় তাকে শ্রেণীবিন্যাস বলে। বৈশিষ্ট্য অনুসারে যে শ্রেণীবিন্যাস করা হয়, বৈশিষ্ট্য অনুসারে সাজানোকে শ্রেণীবিন্যাস বলে। স্তরে স্তরে বিন্যস্ত করার যে পদ্ধতি, ঠিক আছে। জি শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি?
শ্রেণীবিন্যাসের ধাপ 7টি। নামগুলো বলো তো। পর্ব, উপপর্ব, তারপরে ম্যাম সবগুলো মনে নেই। আচ্ছা, প্রথমে কি পর্ব কিংডম আসে না? প্রথমে কিংডম রাজ্য, জি। তারপরে কি পর্ব, পর্বকে ইংরেজিতে কি বলা হয়? ফাইলাম। ফাইলাম। তারপরে বর্গ, ক্লাস। 3 নাম্বার শ্রেণী, শ্রেণীকে কি বলা হয়? জি, ক্লাস। ক্লাস। তারপরে বর্গ, বর্গকে কি বলা হয়? অর্ডার। অর্ডার। তারপরে কি হবে? গোত্র। গোত্র, গোত্রকে কি বলা হয়? ফ্যামিলি। ফ্যামিলি। তারপরে কি আছে? গণ, জেনাস। গণকে ইংরেজিতে বলা হয় জেনাস। জেনাস। হ্যাঁ। তারপরে লাস্ট, প্রজাতি। হ্যাঁ, প্রজাতিকে কি বলা হয়? স্পিসিস। স্পেসিস। তাহলে এখানে সবচেয়ে বড় ধাপ কোনটা? কিংডম। আর ছোট ধাপ? স্পেসিস। স্পেসিস, প্রজাতি। থ্যাংক ইউ। এখনো আচ্ছা, এখানে আমি ধাপগুলো লিখেছি, দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে শ্রেণীগুলো সে কয়টি ধাপ? প্রধান ধাপ 7টি। তাহলে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস। শ্রেণীবিন্যাসের ধাপটা কিন্তু এভাবে লিখতে হয়, একটু বাঁকা করে। যেমন মানুষের একটা শ্রেণীবিন্যাস আমরা করি, তাহলে মানুষ মানে পৃথিবীর সকল প্রাণী, এরা কিন্তু সবাই কোন রাজ্যের মধ্যে পড়ে বলো তো? অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া। থ্যাংক ইউ। অ্যানিমেলিয়া। তারপরে পর্ব, মানুষের পর্ব কি জানো? করডাটা। করডাটা। জি ম্যাম, করডাটা। করডাটা। এরপরে শ্রেণী, মানুষ কোন শ্রেণীর প্রাণী? মাম্মালিয়া। মাম্মালিয়া। হ্যাঁ, মাম্মালিয়া। এরপরে অর্ডার, অর্ডার হবে তোমার প্রিমেটস। প্রাইমেট। প্রিমেটস। প্রাইমেট। প্রাইমেটস। জি। ফ্যামিলি হবে? হোমিনিডি। আচ্ছা, আমি তার আগে একটু জেনাসটা লিখি, তাহলে মনে রাখতে সুবিধা হবে। মানুষের জেনাসটা কি? হোমো। হোমো। তাহলে এখান থেকে গোত্র যখন লিখবা তখন হোমো থেকে হোমোনিডি, ঠিক আছে? এটা জি। এটা মনে রাখতে সুবিধা হয়। তাহলে আচ্ছা, হোমিনিডি, হোমিনিডি, ঠিক আছে? তাহলে জেনাসটা হচ্ছে হোমো, এরপরে হোমো স্যাপিয়েন্স। স্পেসিস হচ্ছে তোমার হোমো সাপিয়েন্স। তাহলে এখানে দেখো, তাহলে মানুষের এই যেটা হচ্ছে বৈজ্ঞানিক নাম হোমো এবং সাপিয়েন্স, অর্থাৎ জেনাস এবং স্পেসিস এই দুটো মিলে হয় কি বৈজ্ঞানিক নাম। তাহলে এভাবে মানুষের কিন্তু শ্রেণীবিন্যাস করতে হয়। আর এই যে এক একটা স্তর বা ধাপ, হ্যাঁ, এদেরকে বলা হচ্ছে
তাহলে শ্রেণীবদ্ধ করার সময় প্রাণীদের বিভিন্ন স্তরে বা ধাপে এভাবে স্থাপন করা হয়। তাহলে এইসব স্তর বা ধাপকে বলা হয় শ্রেণীবিন্যাসের স্তর বা ধাপ বা ক্যাটাগরি। আর যেসব প্রাণীকে তোমার শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপে বা অন্তর্ভুক্ত করা হয় সেসব প্রাণীকে বলা হয় ট্যাক্সন। অনেক সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে 1 নম্বর প্রশ্নে যে ট্যাক্সন কাকে বলে। তাহলে এখানে আমরা বলতে পারি যে শ্রেণীবিন্যাসে ব্যবহৃত প্রতিটি ক্যাটাগরিভুক্ত জনগোষ্ঠীকে, ঠিক আছে, এগুলি প্রত্যেকটা ধাপকে বলা হচ্ছে এক একটি ট্যাক্সন। অথবা আমরা আরো সহজভাবে বলতে পারি যে জীবের শ্রেণীবিন্যাসে ব্যবহৃত প্রতিটা একক বা ধাপই হচ্ছে তোমার ট্যাক্সন। বুঝতে পেরেছো? জি যেমন ম্যাম। যেমন অ্যানিমালিয়া, এটা একটা ট্যাক্সন। তারপরে কর্ডাটা, ম্যামালিয়া, প্রাইমেটস, প্রত্যেকটা এক একটা ট্যাক্সন। তাহলে শ্রেণীবিন্যাসের নীতিগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসের স্তর বা ধাপ এটা। তাহলে এখান থেকে আমরা প্রজাতি কাকে বলি? প্রজাতি বলা হয় যে প্রজাতি বলতে এমন একটি জীবগোষ্ঠীকে বোঝায় যারা ভৌগোলিক ও পরিবেশগত কারণে পৃথক থাকলেও এরা পরস্পর যৌন মিলন দ্বারা প্রজননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম। এদেরকে বলা হচ্ছে তোমার প্রজাতি। যেমন মানুষের একটা প্রজাতি হোমো সাপিয়েন্স, অথবা কবুতরের একটা প্রজাতি হচ্ছে কলম্বা লিভিয়া, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা হচ্ছে এক একটা প্রজাতি। আবার কয়েকটা প্রজাতি নিয়ে তোমার গঠিত হয় জেনাস, আবার কতগুলো জেনাস মিলে গঠিত হয় তোমার, বা কতগুলো গণ মিলে গঠিত হয় গোত্র, আবার কতগুলো গোত্র মিলে গঠিত হয় বর্গ, আবার কতগুলো বর্গ মিলে গঠিত হয় শ্রেণী, আবার কতগুলো শ্রেণী মিলে গঠিত হয় পর্ব, ঠিক আছে? আর আবার কতগুলো পর্ব মিলে গঠিত হচ্ছে তোমার রাজ্য। তাহলে এভাবে এটা মনে রাখতে হয়। এখানে আরেকটা কথা তোমাদের পড়তে হবে, হায়ারার্কি। হায়ারার্কিটা কি? এটা কিন্তু পরীক্ষায় আসে, হায়ারার্কি। তাহলে এখানে আমরা বলতে পারি জীবজগতের তোমার শ্রেণীবিন্যাসে ব্যবহৃত বিভিন্ন ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা ধাপ বা একটির উপর আরেকটি বিন্যস্ত করা হয়েছে, এগুলোকে সবগুলোকে একত্রে বলা হচ্ছে হায়ারার্কি। তাহলে এখানে ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত 7 স্তর বিশিষ্ট অনুক্রমিক শ্রেণীবিন্যাস স্তর বা কাঠামোকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস নিয়ামক বা লিনিয়ান হায়ারার্কি। এখান থেকে আরেকটা পড়তে হবে, লিনিয়ান হায়ারার্কিটা কি? এরপরে দেখো প্রাণীদের নামকরণ, ঠিক আছে? তোমরা নামকরণ, দ্বিপদ নামকরণ এটা পড়েছো, দ্বিপদ নামকরণ, ঠিক আছে? দ্বিপদ নামকরণ কি? দুইটা পদের সমন্বয়ে যে নামকরণটা হয়, অর্থাৎ একটা গণ আর একটা প্রজাতি, এই দুইটা মিলে যে নামকরণ হয় তাকে বলা হয় দ্বিপদ নামকরণ, ঠিক আছে? এটাকে বৈজ্ঞানিক নামও বলা হয়। তাহলে এখানে হোমো হচ্ছে তোমার গণ আর স্পেসিস হচ্ছে প্রজাতি। তাহলে এই গণ এবং প্রজাতি মিলে যে নামকরণ করা হয় সেটাকে বলা হয় দ্বিপদ নামকরণ। আর দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? ক্যারোলাস লিনিয়াস। হ্যাঁ, ইনি হচ্ছেন সুইডিশ নাগরিক, ঠিক আছে? তাহলে সুইডিশ এই শ্রেণীতত্ত্ববিদ ক্যারোলাস লিনিয়াস, এটা তোমার 1758 সালে এই দ্বিপদ নামকরণটা প্রবর্তন করেন। আর এখানে আরেকটা তোমরা নাম শুনবা, ত্রিপদ নামকরণ, এটা তোমাদের কাছে নতুন, ঠিক আছে? তাহলে জীবের নামকরণে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গণ, প্রজাতি এবং উপপ্রজাতি নামের 3টা পদ ব্যবহার করে জীবের যে নামকরণ করা হয় তাকে আবার বলা হয় ত্রিপদ নামকরণ। তাহলে এখানে ধরো গোকরা সাপের একটা প্রজাতি, এর আবার 2টা উপপ্রজাতি আছে। তাহলে গোকরা এর ইয়ে হচ্ছে তোমার, আমরা গোকরা সাপের ইয়ে যেমন নাজা নাজা, ঠিক আছে? নাজা নাজা, আরেকটা হচ্ছে নাজা। তাহলে এটা হচ্ছে ত্রিপদ। তাহলে বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার নাজা নাজা, কিন্তু এর 2টি উপপ্রজাতি আছে,
তাহলে এটা হচ্ছে তোমার নাজা নাজা নাজা, ঠিক আছে। তাহলে ত্রিপদ নামকরণ প্রবর্তন করেন বিজ্ঞানী হারম্যান 1844 সালে। ইনি আবার ত্রিপদ নামকরণ প্রবর্তন করেন। এই ত্রিপদ নামকরণ গুলো আবার ICZN কর্তৃক স্বীকৃত। ICZN বুঝো? ICZN-টা কি? জি ম্যাম, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে প্রাণীর নামকরণের নিয়মগুলো প্রথম ICZN মানে প্রণয়ন করে থাকে, এবং এই নিয়মগুলো আবার লিপিবদ্ধ করে কে? ওই ICZN। এখানে কিন্তু একটা কমিশন আর একটা হচ্ছে কোড। তাহলে প্রথম নিয়মগুলো তোমার প্রণয়ন করে হচ্ছে, সেটা আমরা বলবো ইন্টারন্যাশনাল কমিশন, তখন বলবো কমিশন যখন নীতি প্রণয়ন, ঠিক আছে। আর নিয়মগুলো লিপিবদ্ধ করে তখন আমরা বলবো ইন্টারন্যাশনাল কোড, কোড অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার। দুটো কিন্তু দুই কথা, একটু বুঝে এখানে পড়বা, ঠিক আছে। তাহলে ICZN ইনি প্রথম প্রাণীর নামকরণের নিয়মগুলো প্রণয়ন করে থাকে, তখন আমরা বলবো ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজিক্যাল নোমেনক্লেচার। আর যখন তোমার এই কি বলে প্রাণীর নামকরণের নিয়মগুলো লিপিবদ্ধ করে, তখন আমরা বলবো ইন্টারন্যাশনাল কোড অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে ICZN কর্তৃক প্রাণীর নামকরণের কয়েকটা নিয়মাবলী আছে, তোমরা নিয়মাবলী অবশ্যই জানো। তাহলে এখানে আমরা জানি যে প্রতিটা প্রাণীর একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম থাকবে, এবং কখনোই এই একই নাম দুটি প্রাণীর ক্ষেত্রে কিংবা দুটি নাম একই প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তাহলে প্রাণীর বৈজ্ঞানিক নামে দুটি অংশ থাকে, বা ক্ষেত্র বিশেষে তিনটি অংশ নিয়েও গঠিত হতে পারে। তাহলে এই অংশগুলোর ক্ষেত্রে প্রথম অংশটি হবে গণ, এবং দ্বিতীয় অংশটি হবে প্রজাতি, আর তৃতীয় অংশটি হবে সেটাকে বলা হয় উপপ্রজাতি। তাহলে প্রাণীর বৈজ্ঞানিক নাম অবশ্যই তোমার কোন ভাষায় লিখতে হয়? বৈজ্ঞানিক নামগুলো ল্যাটিন ভাষায়। আর যখন তুমি হাতে লিখবা তখন অবশ্যই তার নিচে কিন্তু আন্ডারলাইন করতে হবে বৈজ্ঞানিক নামের নিচে। যদি আন্ডারলাইন না করো তাহলে কিন্তু ভুল হবে। আর দ্বিপদ নামকরণের প্রথম অক্ষরটা আমরা কি দিয়ে শুরু করব? বড় অক্ষরে, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে। তারপরে পরেরগুলো হবে স্মল লেটারে, অর্থাৎ প্রথমটা বড় হরফে, বাকিগুলো ছোট হরফে লিখতে হবে। আর বৈজ্ঞানিক নাম ছাপা থাকলে সেটা প্রথমে কি হবে? ইটালিক হরফে লিখতে হয়, মানে একটু বাঁকা করে লিখতে হয়। ছাপা দেখবা বইয়ে তোমাদের বৈজ্ঞানিক নামগুলো লেখা, মানে যখন লেখা থাকে ওটা কিন্তু একটু বাঁকা করে লেখা থাকে, ঠিক আছে। তাহলে আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক পত্র পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত বৈজ্ঞানিক নামটা কিন্তু স্বীকৃতি পায়। হাতে লেখার সময় গণ এবং প্রজাতির নামের নিচে যে আলাদা আলাদা করে দাগ দিতে হবে। আর যে বিজ্ঞানী সর্বপ্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত বর্ণনা দিবেন, তার নাম এবং প্রকাশনার সাল উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংযোজন করতে হবে। যেমন হোমো সাপিয়েন্স, এটা প্রথম বিজ্ঞানসম্মত বর্ণনা দেন কে? লিনিয়াস। তখন আমরা তার নামে প্রথম অক্ষরটা ব্যবহার করতে পারি, এবং সালটা কত? 1758 সাল, এভাবে লিখতে পারি, ঠিক আছে, বৈজ্ঞানিক নামের শেষে। তাহলে যদি কোনো জীবের আবার একাধিক নাম থাকে বা একাধিক জীবের নাম একই হয়, তবে সর্বপ্রথম যে নামটা দেওয়া হয় সেই নামটা কিন্তু গৃহীত হয়। একে অগ্রাধিকার আইন বলে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে অগ্রাধিকার আইন কাকে বলে, তাহলে এইটা অবশ্যই পড়বা। আচ্ছা, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের সিস্টেম অফ নেচার নামক বইয়ের 10ম সংস্করণে পূর্বের কোনো নাম গ্রহণযোগ্য হবে না। 1753 সালের পূর্বের কোনো নাম গ্রহণযোগ্য হবে না। কোন প্রজাতির বৈজ্ঞানিক নামে পরিবর্তন বা সংশোধন করা হলে প্রথম নাম প্রদানকারীর নাম ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, এবং নতুন নাম প্রদানকারীর নাম ব্র্যাকেটের পর রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো কোন প্রাণীর বৈজ্ঞানিক নামের গণ ও প্রজাতির অংশের নাম একই হতে পারে। তাহলে গণ একই হতে পারে, প্রজাতিও একই হতে পারে। তাহলে এইরকম অবস্থাকে বলা হয় টোটোনিম। তাহলে টোটোনিমটা কি? যে কোনো প্রাণীর গণ এবং প্রজাতি এই দুটো যদি একই হয় তাহলে তাকে বলা হয় টোটোনিম। যেমন আমরা একটা দেখি লোয়া লোয়া, ঠিক আছে, এই নামটা শুনেছো?
লুয়া লুয়া, এটা কার বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে চোখের, শুনিনি। আচ্ছা চোখ কৃমি, চোখে কৃমি থাকে, সেই কৃমিটাকে বলা হয় লোয়া লোয়া। ঠিক আছে, আবার আমরা যেমন কাতলা মাছের বৈজ্ঞানিক নাম জানি কাতলা কাতলা। তাহলে এইরকম যদি গণ এবং প্রজাতি একই হয়, তারপরে ধরো যে নাজা নাজা, গোকরা সাপ, হ্যাঁ, তাহলে এইরকম যদি একই নাম হয়, গণ যদি একই হয়, প্রজাতি যদি একই হয়, তাহলে তাকে বলা হয় টোটোনিম। তাহলে এইভাবে আমরা দ্বিপদ নামকরণের নিয়মাবলী অবশ্যই মুখস্থ করবা। এখান থেকে হোমোনিম এবং সিনোনিম এই কথাটাও পড়তে হবে যে হোমোনিম কি। হোমোনিম এবং সিনোনিম। হোমোনিমটা কি? একই রাজ্যের অন্তর্ভুক্ত দুটি পৃথক জীবের যদি একই নামকরণ করা হয় এবং নামের বানান ও উচ্চারণ এগুলো যদি একই হয়, তাহলে তাদেরকে বলা হয় হোমোনিম বা সমমান, সমনাম। তাহলে প্রথম দেওয়া নামটি বৈধ বলে গণ্য হবে এবং পরে দেওয়া নামটিকে জুনিয়র হোমোনিম নামে পরিবর্তন করা হয়। ঠিক আছে, তাহলে এখানে হোমোনিম বলা হচ্ছে যে একই রাজ্যের অন্তর্ভুক্ত দুটো পৃথক জীব যদি একই নামকরণ করা হয় এবং নামের বানান ও উচ্চারণ যদি একই হয়, তবে তাদের বলা হয় হোমোনিম। আর সিনোনিম বলা হচ্ছে একই প্রজাতির জীবের অনেকগুলো নাম থাকলে বৈধ বা স্বীকৃত নাম ছাড়া অন্য সব নামকে বলা হয় সিনোনিম বা প্রতিনাম। এরপরে তোমাদের এখান থেকে পড়তে হবে প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। কি কারণে শ্রেণীবিন্যাস করা হয়, প্রয়োজনীয়তা পড়তে হবে। যে এখানে তাত্ত্বিক এবং ফলিত উভয় জীববিজ্ঞানী হচ্ছে তোমার শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হচ্ছে অনস্বীকার্য। অর্থাৎ তাত্ত্বিক প্রয়োজনীয়তা এবং ফলিত প্রয়োজনীয়তা। এখানে তাত্ত্বিক প্রয়োজনীয়তা কি? শ্রেণীবিন্যাসের মাধ্যমে কোনো প্রাণী গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি প্রাণী সম্বন্ধে যদি জ্ঞান লাভ করা যায়, তাহলে ওই গোষ্ঠীর অন্যান্য সকল প্রাণী সম্বন্ধে ধারণা জন্মে এবং কম পরিশ্রমে কম সময়ের মধ্যে তোমার প্রাণী জগতের অনেক সদস্য সম্পর্কে জানা এবং শেখা যায়। তাহলে বিভিন্ন প্রাণীকুলের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, জাতি জনের বিভিন্ন তথ্য এগুলো পাওয়া যায়। প্রাণীকুলের বিবর্তনিক ধারা নির্ণয়ে সাহায্য করে থাকে। তারপর নতুন প্রজাতি শনাক্তকরণ করতে তোমার শ্রেণীবিন্যাসটা অপরিহার্য। আর ফলিত প্রয়োজনটা কি বলছে? যে জনস্বাস্থ্য, কৃষি এবং বনের ক্ষতিকর প্রজাতি দমনের উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস নির্দিষ্ট প্রজাতির সঠিক পরিচয় তোমার দান করে থাকে। অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণী বাছাই করা যায়। ঠিক আছে, বন্যপ্রাণী সংরক্ষণে সাহায্য করে। ঠিক আছে, তাহলে কৃত্রিম প্রজাতির মাধ্যমে তোমার উন্নত জাতের পশু পাখি এগুলো উৎপাদন করা সহজতর হয়। তাহলে এখানে প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, এখান থেকে এটাও পড়ে নিবা। এরপর দেখো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তাহলে বিজ্ঞানী হেকেল ইনি সমগ্র প্রাণী জগৎকে তোমার প্রোটোজোয়া মেটাজোয়া এই দুই ভাগে ভাগ করেন এবং বহু বছর ধরে প্রোটোজোয়াকে তোমার, আগে কিন্তু প্রোটোজোয়া একটা আলাদা পর্ব ছিল, সেই পর্বের মর্যাদা দেওয়া হতো, কিন্তু 1969 সালে আর.এইচ. হুইটেকার ইনি সমগ্র জীবজগৎকে 5টা রাজ্যে শ্রেণীবিন্যাস করেন। রাজ্যগুলো কি তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো, 10-এ পড়েছো, যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। তাহলে সমগ্র জগৎকে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার ইনি 5টা রাজ্যে ভাগ করেন। এর মধ্যে তোমার ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল এরা হচ্ছে মনেরা রাজ্যে। তারপরে প্রোটোজোয়ানদের প্রোটিস্টা রাজ্যের সদস্য হিসেবে গণ্য করা হয়। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দাবিহীন সকল এককোষী এবং ফিলামেন্টাস জীব এরা হচ্ছে তোমার মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। আর নিউক্লিয়ার আবরণীযুক্ত কলাবিহীন সকল এককোষী বা বহুকোষী জীব এরা হচ্ছে তোমার প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। যেমন এখানে তোমার মনেরা রাজ্যের মধ্যে কি ব্যাকটেরিয়া, পৃথিবীতে যত ব্যাকটেরিয়া আছে তারা সবাই হচ্ছে তোমার মনেরা রাজ্যের। আর এককোষী ও বহুকোষী
এরা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, যেমন অ্যামিবা, অ্যামিবা এটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের। এছাড়া শৈবাল, হ্যাঁ, সকল ছত্রাক, সকল ছত্রাকগুলো হচ্ছে তোমার ফানজাই রাজ্যের, এবং সকল উদ্ভিদগুলো হচ্ছে তোমার প্ল্যান্টি রাজ্যের। আর সকল বহুকোষী প্রাণী যারা যারা খাদ্য গ্রহণ করে এবং যাদের খাদ্য অভ্যন্তরীণভাবে পরিপাক হয়, এই ধরনের ইয়েকে বলা হয় হলজৈক পুষ্টি। ঠিক আছে, তাহলে সকল বহুকোষী প্রাণী এরা হচ্ছে তোমার অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। প্রাণী জগতের সদস্যদের বর্তমানে প্রায় 33টি পর্বের তালিকাভুক্ত করা হয়েছে, কিন্তু এই পর্বগুলোকে সাধারণভাবে আবার দুটা দলে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার মেজর ফাইলা আর একটা হচ্ছে মাইনর ফাইলা। তাহলে যেসব পর্বের প্রজাতির সংখ্যাগুলো বেশি এবং প্রজাতির সদস্যরা বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকে মেজর ফাইলা বা প্রধান পর্ব বলে। আর যেসব পর্বে প্রজাতির সংখ্যা নগণ্য, প্রজাতির সদস্যদের বাস্তুতান্ত্রিক গুরুত্ব নেই বললেই চলে, তাদেরকে তোমার মাইনর ফাইলা বা গৌণ পর্ব বলে। ঠিক আছে, তাহলে এখানে হিকম্যান অনুসারে প্রাণী জগতে তোমার সর্বমোট 33টি পর্ব রয়েছে, তবে জীবিত প্রাণীগুলো হচ্ছে তোমার এ পর্বের অন্তর্ভুক্ত, তবে অধিকাংশ প্রজাতি মাত্র 9টা পর্বের অন্তর্ভুক্ত। তাহলে যেসব পর্বে প্রজাতির সংখ্যা বেশি তাদেরকে মেজর পর্ব, আর যেসব পর্বে প্রজাতির সংখ্যা কম তাদেরকে বলা হচ্ছে মাইনর পর্ব। তাহলে আমরা এখানে হিকম্যান অনুসারে তোমার শ্রেণীবিন্যাসের একটা ছক দেখব। তোমাদের প্রথম অধ্যায়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ভালো করে পড়বা। ঠিক আছে, প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ছক। দেখা যাচ্ছে কি? আচ্ছা, রাজ্য হচ্ছে তোমার অ্যানিমেলিয়া। এই রাজ্যকে তোমার 3টা শাখায় ভাগ করা হয়। শাখাগুলো কি? প্রথমটা হচ্ছে তোমার মেসোজোয়া, মেসোজোয়া। এরপরটা হচ্ছে তোমার প্যারাজোয়া, তারপরটা হচ্ছে তোমার ইউমেটাজোয়া। বিজ্ঞানী হিকম্যান অনুসরণে তোমার প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাসের ছকটা আছে সেই অনুযায়ী তিনি সমগ্র প্রাণী জগৎকে 3টা শাখায় ভাগ করেন। একটি হচ্ছে মেসোজোয়া, একটি হচ্ছে প্যারাজোয়া, আর একটা হচ্ছে ইউমেটাজোয়া। তাহলে এখানে মেসোজোয়া কাকে বলে? তাহলে মেসোজোয়া হচ্ছে তোমার স্বল্প সংখ্যক কোষ বিশিষ্ট প্রাণী। এরা স্বল্প সংখ্যক কোষ এদের দেহে থাকে, কিন্তু এদের দেহে কোনো টিস্যু বা অঙ্গ এগুলো গঠিত হয় না, শুধুমাত্র কিছু সংখ্যক কোষ থাকে। তাহলে তাদেরকে বলা হয় মেসোজোয়া। আর প্যারাজোয়া বলতে বোঝায় অসংখ্য কোষ বিশিষ্ট প্রাণী। প্যারাজোয়া হচ্ছে অসংখ্য, আর মেসো হচ্ছে স্বল্প সংখ্যক কোষ বিশিষ্ট প্রাণী। আর প্যারাজোয়া তাহলে অসংখ্য কোষ বিশিষ্ট প্রাণী, এদের টিস্যু বা অঙ্গতন্ত্র গঠিত হয় না। আর ইউমেটাজোয়া এরা হচ্ছে অগণিত কোষ বিশিষ্ট প্রাণী। ইউমেটাজোয়া টিস্যু, অঙ্গ এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এরা অঙ্গতন্ত্র গঠন করে। ইউমেটাজোয়া। আচ্ছা, তাহলে এই হিকম্যান ইনি ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুলজি এই বইয়ের
বর্ণনা অনুযায়ী যে বহুকোষী প্রাণীদের ছকটা করেছেন সেটা কিন্তু এই প্রাণী জগৎকে তিনি তিনটা শাখায় ভাগ করেন, একটা হচ্ছে মেসোজোয়া, একটা প্যারাজোয়া আর একটা হচ্ছে ইউমেটাজোয়া। তাহলে মেসোজোয়া এর একটা পর্ব হচ্ছে তোমার ফাইলাম হচ্ছে মেসোজোয়া। মেসোজোয়া আর প্যারাজোয়ার পর্ব হচ্ছে তোমার পরিফেরা। পরিফেরা পর্বের প্রাণীরা এই প্যারাজোয়ার অন্তর্ভুক্ত। পরিফেরা। আর একটি হচ্ছে তোমার প্ল্যাকোজোয়া। প্ল্যাকোজোয়া। আর ইউমেটাজোয়া এটা আবার দুইটা গ্রেডে ভাগ করা হয়। দুইটা গ্রেডে ভাগ করা হয় ইউমেটাজোয়া। গ্রেড 1 আর তোমার গ্রেড 2। গ্রেড 1 এটা হচ্ছে তোমার রেডিয়েটার। রেডিয়েটার। আর একটা হচ্ছে বাইল্যাটেরিয়া। বাইল্যাটেরিয়া। ঠিক আছে, তাহলে ইউমেটাজোয়াকে দুইটা গ্রেডে ভাগ করা হয়, একটি হচ্ছে তোমার রেডিয়েটা আর একটা হচ্ছে তোমার বাইল্যাটেরিয়া। এখন রেডিয়েটা কারা? রেডিয়েটা এরা হচ্ছে তোমার দ্বিস্তরী প্রাণী। এদের টিস্যু গঠিত হলেও এদের কিন্তু কোনো অঙ্গতন্ত্র গঠিত হয় না। আর এদের দেহ হচ্ছে তোমার অরীয় প্রতিসম প্রাণী এরা, যেমন নিডারিয়া পর্বের প্রাণীরা, যেমন হাইড্রা। আর গ্রেড 2 এটা বাইল্যাটেরিয়া বলা হচ্ছে, এরা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। এদের দেহে তিনটা স্তর থাকে। এদের সুগঠিত অঙ্গতন্ত্র উপস্থিত এবং দেহ প্রধানত দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী এরা। দ্বিপার্শ্বীয় তো বোঝো, এর আগে পড়িয়েছি যে দ্বিপার্শ্ব মানে দেহকে যদি সমান দুটো অংশে ভাগ করা যায় তাহলে তাকে বলা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। তাহলে রেডিয়েটা এর পর্ব হচ্ছে তোমার নিডারিয়া। নিডারিয়া। আর বাইল্যাটেরিয়া এটা আবার তোমার তিনটা শাখায় ভাগ করা যায়। তিনটা শাখায় ভাগ করা যায়, যেমন হচ্ছে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট মানে কি? সিলোমবিহীন প্রাণী। আর একটা হচ্ছে তোমার সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট মানে অপ্রকৃত সিলোমধারী প্রাণী। আর একটি হচ্ছে তোমার ইউসিলোমেট। ইউসিলোমেট মানে প্রকৃত সিলোমধারী। তাহলে একটি হচ্ছে তোমার অ্যাসিলোমেট মানে সিলোমবিহীন, আর একটি হচ্ছে সিউডোসিলোমেটস অর্থাৎ অপ্রকৃত সিলোমধারী প্রাণী, আর একটা হচ্ছে ইউসিলোমেটস মানে প্রকৃত সিলোমধারী প্রাণী। তাহলে অ্যাসিলোমেট কারা? যেমন তাদের সিলোম নাই, সিলোমবিহীন প্রাণী কারা? যেমন প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা, এরা হচ্ছে তোমার এদের সিলোম নাই। আর অপ্রকৃত সিলোমধারী প্রাণী যেমন তোমার নেমাটোডা। নেমাটোডা, ঠিক আছে, এরা হচ্ছে সিউডোসিলোমেটস, এরা অপ্রকৃত সিলোমধারী প্রাণী। আর প্রকৃত সিলোমধারী প্রাণী বলতে বোঝায় মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা এবং কর্ডাটা। এরা সবাই হচ্ছে তোমার ইউসিলোমেটস। তাহলে তোমাদের বইয়ে দেখবা যে হিটম্যানের এই শ্রেণীবিন্যাসের ছকটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা এই ছকটা কিন্তু ভালোভাবে মুখস্থ রাখবা। এরপরে আমরা বিভিন্ন পর্ব নিয়ে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা যে প্রাণী জগতে যে 9টি পর্ব আছে এই পর্বগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।